প্রথম প্রশ্ন, ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভারত বিরোধী মতবাদ সৃষ্টি হওয়ার মূল কারণ কি? ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভারত বিরোধী মতবাদ সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে অতিমাত্রায় দাদাগিরি, অতিমাত্রায় প্রভুগিরি দেখানো। ভারত এমন আচরণ করে মনে হয় এই রাষ্ট্রগুলো ভারতের আশ্রয়ে বেঁচে আছে। তাদের ভাবসাব দেখলে মনে হয় ভারত যদি তাদেরকে আশ্রয় না দেয় তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে জনগণের পক্ষে না থেকে ভারত মূলত একটা গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে, সেটা হোক রাজনৈতিক, সেটা হোক কোনো একটা গোষ্ঠীকে, যাতে এই রাষ্ট্রগুলোর ভিতরে একটা সমস্যা সৃষ্টি হয়ে থাকে সব সময়। এই সকল রাষ্ট্রগুলোর উপর কেমন জানি একটা শোষণের মতো আচরণ থাকে তাদের। প্রতিবেশী রাষ্ট্রগুলোর স্বার্থের চেয়ে তাদের স্বার্থটাকে অতিমাত্রায় প্রাধান্য দেওয়া হয়। তাদের স্বার্থটা আগে, তারপরে এই ছোট রাষ্ট্রগুলোর স্বার্থ। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জনগণ ভারত বিরোধী মতবাদ কেন? এর কারণে হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতিগতভাবে সমস্যা। কারণ পররাষ্ট্রনীতিটা এমন হয়েছে যে বাংলাদেশের জনগণের পক্ষে না গিয়ে তারা মূলত একটা বিশেষ গোষ্ঠী, মানে একটা রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে আসছে, যে রাজনৈতিক দলটা জনগণ বিচ্ছিন্ন একটা দল। আওয়ামী লীগ সরকারকে ভারত দীর্ঘদিন থেকে সমর্থন দিয়ে আসছে, অথচ আওয়ামী লীগ সরকার অবৈধভাবে নির্বাচন করে আসছে, রাতের ভোট করে আসছে, তারপরও তারা তাদের এই দলটাকে সমর্থন দিয়ে আসছে। অথচ এদেশের 90% মানুষ আওয়ামী লীগ সরকারকে চায় না, তবুও ভারত বিভিন্ন তদবিরের মাধ্যমে, বিভিন্ন রাষ্ট্রের সাথে তদবিরের মাধ্যমে, যাতে বাংলাদেশের উপর কোনো ধরনের প্রেশার ক্রিয়েট না করে, কোনো ধরনের বল প্রয়োগ না করে, এই জন্য যত তদবির দরকার সবগুলো ভারত করে আসছে। তাদের টার্গেটই হচ্ছে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে হবে। এই ধরনের মতবাদ থেকেই মূলত বাংলাদেশের জনগণ ভারত বিরোধী মতবাদ সৃষ্টি হয়েছে। ভারতের কিছু ভ্রান্ত চিন্তা ভাবনা যে আওয়ামী লীগ সরকারই পারে বাংলাদেশটাকে স্থিতিশীল রাখতে। তারা এমন আচরণ করে যে মনে হয় যে ইসলামপন্থী কোনো দল যদি সামনে আসে তাহলে তারা বিভিন্ন হুমকির সম্মুখীন হবে, তাদের সমস্যা হবে। আসলে এগুলো তাদের ভ্রান্ত ধারণা। বাংলাদেশের জনগণ যাদেরকে প্রাধান্য দিবে, যাদেরকে সমর্থন করবে, তারাই ক্ষমতায় আসবে। কিন্তু এতদিনে এই 15 বছরে আওয়ামী লীগ সরকার যেভাবে অরাজকতা করেছে, দুর্নীতি, লুটপাট করেছে, তবুও ভারত তাদেরকে টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে আসছে। এজন্যই মূলত বাংলাদেশের জনগণ একটা ভারত বিরোধী মতবাদ সৃষ্টি হয়েছে। 2nd নাম্বার হচ্ছে ভারতের স্বার্থটাকে প্রাধান্য দেওয়া হয় আগে। বাংলাদেশের অনেক বিষয় আছে যেগুলোর প্রতি ভারত কোনো ধরনের তাদের স্বার্থকে বিসর্জন দেয় না, বরং তাদের স্বার্থটা যাতে সমুন্নত থাকে এই জন্য তারা সব ধরনের পদক্ষেপ নেয়। যেমন তিস্তা চুক্তি আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি, অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী যে যতটুকু পানি আমরা পেতে পারি সেই ধরনের ন্যায্য হিস্সা আমাদেরকে দিয়ে আসছে না ভারত। আর এই বিষয়টা তারা সামনেও আনতেছে না। তারা এই বিষয়টা যে একটা সুরাহা করবে সেই বিষয়টা তারা একদম চুপ থাকে, যাতে এদেশের মানুষ অভাব অনটনে থাকুক, এদেশের মানুষ পানির অভাবে ভূমি সৃষ্টি হয়ে ফসল ফলাদি উৎপাদন করতে না পারুক, তাতে তাদের কিচ্ছু আসে যায় না। 3 নম্বর প্রশ্ন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবস্থা বর্তমানে কেমন? দেশের আওয়ামী লীগ সরকারকে ভারত দীর্ঘদিন যে সমর্থন দিয়ে আসছে, তাতে ভারত অবৈধভাবে বৈধভাবে হোক, ভারত তাদের স্বার্থ হাসিলের জন্য যতভাবে ব্যবহার করতে পারতো বাংলাদেশকে, এখন সেই সিস্টেমটা একদম ভঙ্গুর হয়ে গেছে। এখন তারা চাইলেই তাদের স্বার্থটাকে প্রাধান্য দিতে পারে না, কারণ বাংলাদেশে এখন এমন অবস্থা যে ভারতের সাথে যে কোনো সম্পর্কের জন্য যে কোনো চুক্তি হবে সেটা সমতার ভিত্তিতে, সেটা এই বাংলাদেশের জনগণের স্বার্থের উপর ডিপেন্ড করে। এমন সম্পর্ক হবে না যেখানে বাংলাদেশের স্বার্থটা বিঘ্নিত হয়। এখন ভারত বর্তমানে এমন একটা অবস্থায় আছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর ভারতের মানে চোখে মুখে এক ধরনের চিন্তার ভাঁজ, যে আসলে কি দিয়ে কি হয়ে গেল। কারণ এতদিন যেভাবে তাদের স্বার্থ হাসিল হয়েছে এখন সেইভাবে ব্যবহার করতে পারবে না বা পারতেছে না। তাই এই জন্য ভারত একদম নীরব হয়ে গেছে। 4 নম্বর প্রশ্ন, ভারত কি বাংলাদেশের উপর আক্রমণ করবে কিনা তার সশস্ত্র বাহিনী নিয়ে?
আসলে এটার এক কথা উত্তর হলে ভারত এই ধরনের মনোভাব বা এই ধরনের সাহস কখনোই দেখাবে না যে বাংলাদেশের উপর সশস্ত্র বাহিনীর আক্রমণ হবে। এর কারণ হচ্ছে ভারত কখনো চাইবে না এই এলাকায় ভূ রাজনৈতিকভাবে ভারতের অধপতন হোক। কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশ ভারতের সীমান্তে বিএসএফ বা বিজিবির সাথে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, অনেক সময় গুলি হয় বা কেউ মানুষ মারা যায়। তো এই ধরনের সমস্যা হতে পারে, সেটা আলোচনার মাধ্যমে হোক বা যে কোনো বিষয় আন্তর্জাতিক আইন মেনে হোক, সেটা মীমাংসা করা হবে। কিন্তু ভারত কখনোই তাদের মিলিটারি বা আর্মি সশস্ত্র বাহিনী দিয়ে বাংলাদেশের উপর আক্রমণ করবে এই ধরনের দুঃসাহস কখনোই দেখাবে না। যদি বাংলাদেশের উপর আক্রমণ করে তাহলে চীন, পাকিস্তান, অন্যান্য যে সশস্ত্র সংগঠন আছে বা গোষ্ঠী আছে ভারতের বিভিন্ন প্রদেশে, তারা এই সুযোগটাকে লুফে নেবে। এর কারণে যে একটা অস্থিরতা সৃষ্টি করবে। তখন ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের সাথে বিভিন্ন ঝামেলা চলতেছে, এই ঝামেলাগুলো আরও প্রকট আকার ধারণ করবে। এই সুযোগগুলো নিয়ে চীন আরও সুযোগ পাবে, পাকিস্তান সুযোগ পাবে, যা ভারত কখনোই চাইবে না। এজন্য ভারত যে কোনো মূল্যে হোক বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করবে, সেটা জোর করে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক। 5 নম্বর প্রশ্ন, ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর কর্তৃত্ব বজায় রাখতে পারতেছে না কেন? দেখুন, একটা রাষ্ট্রকে যদি তার আশেপাশের রাষ্ট্রগুলোর উপর কর্তৃত্ব বজায় রাখতে হয়, তাহলে ওই রাষ্ট্রটাকে সেই যাদের উপর কর্তৃত্ব বজায় রাখবে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা দিয়ে আসতে হবে, তার স্বার্থকে বিসর্জন দিয়ে আসতে হবে। এখন আমেরিকা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রি। আমেরিকা তার বিভিন্ন ছোট রাষ্ট্রগুলোকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা দিয়ে প্রভুর মতো আচরণ করে আসছে। আর আমেরিকার কাছেও সেই রাষ্ট্রগুলো মাথা নত করতে বাধ্য, কারণ তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যত প্রকার সাহায্য সহযোগিতা লাগুক, সেটা টাকা পয়সা হোক, সেটা অস্ত্রশস্ত্র দিয়ে হোক, আমেরিকা বিপুল পরিমাণে সাহায্য করে আসছে। এখন ভারতেরও তো সেইভাবে কর্তৃত্ব বজায় রাখতে হলে আশেপাশের রাষ্ট্রগুলোর উপর তাহলে তাদেরকে সেইভাবে সাহায্য সহযোগিতা করে আসতে হবে। কিন্তু ভারতের অর্থনৈতিক অবস্থা এতটাই উন্নত না যে তারা চাইলেই তার আশেপাশের যে ছোট রাষ্ট্রগুলো আছে, প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে, যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা বলি, এদের উপর কর্তৃত্ব বজায় রাখতে হলে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসতে হবে। কিন্তু ভারতের ওইভাবে তো অর্থনৈতিক অবস্থা নাই। ভারতের কিছু কিছু প্রদেশ বাদে, যেমন নয়াদিল্লি বলি, চেন্নাই বলি, তারপরে হায়দ্রাবাদ বলি, এইসব প্রদেশগুলো উন্নত হলেও অনেক প্রদেশ আছে যারা এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তারা খেতে পারে না ঠিকমতো দুবেলা। এই প্রদেশগুলোর অর্থনৈতিক অবস্থা এতটাই শোচনীয় যে বাংলাদেশ বলি, নেপাল, ভুটান বা শ্রীলঙ্কা তাদের চেয়েও নাজুক। এখন ভারতের নিজের ঘর সামলানোর জন্য তো এই প্রদেশগুলোকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আসতে হবে, কিন্তু ভারত তো সেটা পারতেছে না। তার অর্থনৈতিক সমস্যার কারণে। তাহলে সে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে কিভাবে অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করে আসবে? কিন্তু ভারতের চিন্তাভাবনা হচ্ছে যে তারা এমনভাবে আচরণ করতেছে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে যে তারা শোষণ করতেছে, এরকমের দাদাগিরি দেখাইতেছে। তা এই দাদাগিরি দেখাতে হলে তাদের যে সিস্টেমটা বেছে নিয়েছে সেটা হচ্ছে যে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ যে জনগণ বিচ্ছিন্ন যে কোনো দলকে সমর্থন দিয়ে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখা। কারণ ওই দলটা জনগণ বিচ্ছিন্ন, তাহলে ওই দলটাকে ক্ষমতায় থাকতে হলে কারো আশ্রয় থাকতে হবে অন্য বড় রাষ্ট্রগুলো। এর জন্য ভারত বিভিন্ন রাষ্ট্রের সাথে সিস্টেম করে লবিং করে হোক তারা সেই দলটাকে ক্ষমতায় রাখার চেষ্টা করতেছে। 6 নম্বর প্রশ্ন, ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বর্তমানে যে বৈরিতার মুখোমুখি হয়ে আসছে সেইটা দূর করে সুসম্পর্ক বজায় রাখতে পারবে কিনা বা সুসম্পর্ক বজায় রাখা সম্ভব কিনা? হ্যাঁ, আমি বলবো ভারত যদি চেষ্টা করে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে পুনরায় সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে। সেটা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর ন্যায়নিষ্ঠভাবে যে অধিকারগুলো সেগুলো যদি প্রয়োগ করতে পারে ভারত, বা সেই অধিকারগুলো যদি দিতে পারে, তাহলেই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব। যেমন বাংলাদেশের কথাই যদি বলি, ভারত যদি বাংলাদেশের স্বার্থটাকে প্রাধান্য দেয়, যেমন সেটা ন্যায়ের ভিত্তিতে, যেমন
তিস্তা প্রকল্পের চিন্তা ভাবনা যদি করে যে ভারত যে বাংলাদেশ যতটুকু পানি পেতে পারে বা যেভাবে তিস্তাটা এই প্রকল্পটা হতে পারে সেটা যদি ভারত 100% সমর্থন করে, তাহলে বাংলাদেশের মানুষও ভারতকে অবশ্যই ভালো চোখে দেখবে বা এই ধরনের যে কোনো স্বার্থ। কিন্তু ভারত তো আসলে এই স্বার্থগুলো দেখতে গেলে ভারতের অনেক স্বার্থ বিসর্জন দিতে হবে, অর্থনৈতিক অনেক সমস্যায় পড়তে হবে, যার কারণে ভারত এটা পারতেছে না। তবে ভারত যদি চায় যে এই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক আমাদের বজায় রাখতে হবে, অবশ্যই ভারতের এই কাজগুলো করতেই হবে।